আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। জঙ্গিপাড়ায় শক্তি প্রদর্শন বর্ণাঢ্য প্রচারের মধ্যেই শ্রীরামপুরে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। সেই আবহেই বিশাল কর্মী সমর্থকদের সঙ্গে বর্ণাঢ্য প্রচার মিছিল করতে করতে শ্রীরামপুরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার দিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। দলীয় পতাকা, ব্যানার, ঢাকঢোল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে জাঙ্গিপাড়া ও আশপাশের এলাকা। প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক রাস্তায় নেমে পড়েন এবং শোভাযাত্রায় অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি জাঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্নেহাশিস চক্রবর্তী। বহু জায়গায় গাড়ি থেকে নেমে সরাসরি মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পাশাপাশি সমর্থকদের অভিবাদনও গ্রহণ করেন। পরবর্তীতে শ্রীরামপুরে পৌঁছে নির্ধারিত কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্নেহাশিস চক্রবর্তী বলেন, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই আমি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছি। এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। সব মিলিয়ে বিশাল কর্মী সমর্থকদের উপস্থিতি ও বর্ণাঢ্য প্রচারের মধ্যে দিয়ে স্নেহাশিস চক্রবর্তীর মনোনয়ন জমা জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। বাংলার মানুষের হাতে মারতে চাইছে, পেটে মারতে চাইছে, আবার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার প্রকৃত ভোটারের নাম কেটে বাংলার মানুষের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিয়ে তারা বাংলা দখল করতে চাইছে। এই বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে শিকড় সমেত উপড়ে ফেলার নির্বাচন হচ্ছে 26-এ। যারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে আঘাত করে, বাংলার সম্প্রীতিকে ভেঙে দিতে চায়, সমাজকে টুকরো করতে চায়, সেই সমাজ বিরোধী বিজেপিকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করার নির্বাচন এই 26-এ নির্বাচন। দেখবেন এই 26-এ নির্বাচনে, 26-এ নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে সমূলে উৎখাত করবে। আমরা সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি, কারণ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বিবেকানন্দ, নেতাজির বাংলা। এখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি। ওই যারা বাইরে থেকে এসছে, ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের যে দল, সেই দল বাংলার এই সংস্কৃতিকে ভাঙতে চায়, বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায়। ফলে এই বাংলা বিরোধীদের হাঁটানোই আমাদের লক্ষ্য। এটা আমরা জেতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 285-এর উপর আসন নিয়ে পাওয়ারে আসবো, এটা নিয়েও আমাদের সন্দেহ নেই। আমার কেন্দ্রে বিপুল ভোটে, আগের থেকে আরও বেশি ভোটে, 40-50 হাজার ভোটে আমরা জয়ী হব, সেটা নিয়েও আমাদের কোনো সংশয় নেই। আমাদের আসলে লড়াইটা হচ্ছে বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে উৎখাত। এই জেলায় প্রায় 1,10,000 ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগ মহিলা এবং সংখ্যালঘু। এটা তো আপনারা দেখেছেন যে সাংবিধানিক যে অধিকার মানুষের আছে, ভোট দেওয়ার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছিল, এবং সেই সংবিধানে যে পিপলস অ্যাক্ট 1950 সালে যে পিপলস অ্যাক্ট এবং রুল 60 অনুযায়ী ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দিতে গেলে নির্বাচন কমিশনকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এটা ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ যারা সাবালক, ভারতবর্ষের যত সাবালক মানুষ, তারা যত বেশি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তত গণতন্ত্র মজবুত হয়। কিন্তু এই বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যথেচ্ছ চারে প্রকৃত ভোটারদের, বিশেষ করে মুসলিম কমিউনিটি মানুষ এবং বিশেষ করে মহিলাদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে এবং অন্যায্যভাবে এসআইআর চাপিয়েছে বাংলার ওপরে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি 26-এর পর এসআইআর করুন, রাজ্য সরকার সহযোগিতা করবে, সময় নিয়ে করুন। কিন্তু যে কাজটা 2 বছরের, সেই কাজটা 2-2.5 মাসে করতে গেলে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে।
আমরা সেটাই দেখলাম যে 2002-এর সাথে লিঙ্ক নেই 32 লক্ষ নো ম্যাপিং ছিল। সেই নো ম্যাপিং এর পর আবার 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে বাংলার লিঙ্ক করা, অর্থাৎ ম্যাপিং মানুষের নাম সন্দেহ তালিকায় তুলে দিল নির্বাচন কমিশন। এটা কিন্তু আর কোনো রাজ্যে হচ্ছে না, শুধু বাংলার জন্য হচ্ছে। তার মানে এরা পুরোটাই বাংলা বিরোধী এবং নির্বাচন কমিশনকে পুরো ব্যবহার করছে এবং নির্বাচন কমিশন পুরো বিজেপির দালাল হিসেবে কাজ করছে। একটা সাংবিধানিক সংস্থা, আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসির মধ্যে কতগুলো সাংবিধানিক সংস্থা আছে এবং পাশে বিচার ব্যবস্থা আছে। আপনি খেয়াল করে দেখবেন এই যে সাংবিধানিক সংস্থাগুলো কিন্তু ডেমোক্রেসিকে শক্ত করেছে, যাতে ডেমোক্রেসি অর্থাৎ স্বাধীনতা গণতন্ত্র প্রতিটি মানুষের বজায় থাকে। সেই সাংবিধানিক সংস্থার মাথার উপরে বসে কেউ যদি সংবিধানকে ভাঙতে থাকে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তিনি যিনিই হন, তিনি প্রধান চিফ ইলেকশন কমিশনার হোক আর যেন, তিনি তার দায়িত্ব ঠিক পালন করছেন কি? সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, আমাদের তাই নিয়ে কোনো লড়াই নেই। কিন্তু যিনি বসে আছেন 2016 থেকে 2026 পর্যন্ত ধারাবাহিকভাবে শহরাঞ্চলে মূলত যারা ইয়ং ভোটার তাদের ভোট কিন্তু তৃণমূলের পক্ষে কমেছে, সেইটা ফেরানোর জন্য কি ধরনের পদ্ধতি না কমেছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে আমি বলে দিই যে 2011 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 2,30,00,000, 16 সালে ভোট পেল 2,45,00,000, 19 সালে ভোট পেল 2,47,00,000, 21-এ ভোট পেল 2,88,00,000, অর্থাৎ 2,88,00,000 ভোট পেল। এত ভোট বাড়লো এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে একক দল হিসেবে কোনো রাজনৈতিক দল আগে কখনো এত ভোট পায়নি। তাতে আপনি কোন সিদ্ধান্তে এলেন যে ইয়াং জেনারেশন তৃণমূল থেকে সরে গেছে? সরেনি কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের বেড়েছে। তবে আর যুবকদের জন্য যে কথাটা বললেন সেটা অবশ্যই যুবকদের কর্মসংস্থান, তাদের জন্য আমাদের সরকার সবসময় কাজ করছে। এমএসএমই সেক্টরে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সরাসরি 1,35,00,000 মানুষ এর সাথে যুক্ত। 90 লাখের ওপরে ছোট এবং মাঝারি ইউনিট রয়েছে বেঙ্গলে। আমরা বেকার সংখ্যা 40% কমাতে পেরেছি, যখন সেন্ট্রাল গভর্নমেন্টে 45% বেকারত্ব বাড়ে। তো তবুও বেকার যুবকদের জন্য আমরা একটা যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী সম্প্রতি এনেছে, আপনি দেখেছেন। প্রায় 87 লক্ষ যুবক যুবতী এটা ফর্ম ফিল আপ করেছে, তারা 1,500 টাকা করে মাসে পাবে। বিরোধীরা এটা বলছে যে কোথায় চাকরি, এটা ভাতা, এ দিয়ে কি হবে? কিন্তু বিরোধীরা এটা বুঝতে পারছে না যে একটি বেকার শিক্ষিত ছেলে যখন রাত্রিবেলা বাড়িতে ফেরে, যখন তার মা বলে যে তোকে তো বাবা কষ্ট করে পড়াশোনা শেখালো, তাহলে তুই এবারে একটা কিছু কর, বাবার পাশে তুই দাঁড়া, তখন সেই ছেলেটা সেই গ্লানি নিয়ে কিন্তু সকালবেলা বেরোয় কাজ খুঁজতে। সে সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক, তাকে শহরে যেতে হয়, কলকাতায় যেতে হয়, শ্রীরামপুরে আসতে হয় গ্রামগঞ্জের ছেড়ে। সেই ছেলেটা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে তার 200 টাকা লাগে, 500 টাকা লাগে। যখনই বাড়ি থেকে বেরোয় অটো চাপতে, টোটো চাপতে টাকা লাগে, ট্রেনে চাপতে, বাসে চাপতে টাকা লাগে। পরিবারে যদি এই অর্থের জোগান না থাকে তাহলে ছেলেটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তার যে লড়াই, সে লড়াই কিন্তু ধাক্কা খেতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মা হিসেবে, দিদি হিসেবে তার পকেটে 1,500 টাকা ঢুকিয়ে দিয়ে বলছে তুই তোর জীবনের যে লড়াই করছিস এটা তোকে সাহায্য করবে। বলুন কোথায় অন্যায়? প্রধানমন্ত্রী বলছে হিসাব নেবে, আগে হিসাব বিজেপির আমরা নেব। এই নির্বাচনে আমরা 250-এর উপর আসন নিয়ে আসবো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে বেরোতে থাকবে, ঘুরতে থাকবে। এই নরেন্দ্র মোদীকে কুর্সি থেকে টেনে নামানো, বিজেপিকে এই ভারতের কুর্সি থেকে টেনে নামানোই হচ্ছে আমাদের লড়াই। দেখে রাখবেন বিজেপি থাকবেন, এরা জনগণ বিরোধী, এরা ভারতের সংবিধান বিরোধী, এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, এরা গণতন্ত্র বিরোধী, এরা সম্প্রীতি বিরোধী। এই বিজেপিকে ভারতবর্ষ থেকে না তরালে ভারতবর্ষের সমূহ বিপদ আছে। বিজেপি বলছে যে তারা ক্ষমতায় যদি আসে আগামী দিনে উন্নয়নমূলক কাজ করবে এবং লক্ষ্মীর ভান্ডারকে 3,000 টাকা করবে। ওরা তো কোনোদিন কি সত্যি? না, ওরা তো কোনোদিন ক্ষমতায় আসবে না। ওরা পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে না। ওই মিথ্যে প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। কারণ বিহারে ওরা 10,000 টাকা একটা দিয়ে আবার সেটাকে উইথড্র করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এগুলোকে অনুকরণ করার চেষ্টা অন্য রাজ্য করলেও সেটা সাকসেসফুল হয়নি। তার কারণ আর বিজেপি তো মিথ্যে প্রতিশ্রুতি দেয়।
নরেন্দ্র মোদীর আগে 2014 আগে যে 2 কোটি করে বেকারের চাকরি দেবে বলেছিল প্রতি বছর, তো আজকে এই 10, 11, 12 বছরে 22-24 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। আপনি বুথ দিয়ে ভাগ করুন, ভারতবর্ষে যত বুথ আছে দেখবেন প্রতিটা বুথে 30-40 জনের করে চাকরি হওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টে। কোথায় চাকরি, কটা দিয়েছেন? শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এরা ভারতবর্ষ চালাচ্ছে। কোনো ডেভেলপমেন্টের এদের কোনো কর্মসূচি নেই। আর শুধু কিভাবে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগাবে, লড়াই লাগাবে, কিভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, এই খারাপ কলা কৌশল করে এরা ক্ষমতা দখল করতে চায়। কিন্তু বাংলা হচ্ছে এটা বাংলা, যে বাংলায় স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। মনে রাখবেন, বাংলার মানুষ শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই অনেক সচেতন এবং বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, লড়াই করতে জানে। এ মাটি অনেক শক্ত এবং তৃণমূল কংগ্রেসের মাটি। এখানে বিজেপির ওই কলাকৌশল কোনো কাজ করবে না। ডবল ইঞ্জিন রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গ আইটি থেকে এগিয়ে আছে। না, আইটি সেক্টরে আমাদের যে সেক্টর 5 আছে এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবসময় প্রথম সারিতেই আছে, এটা মনে রাখবেন। আর ডবল ইঞ্জিন সরকারের কথা বলবেন না, এই তো এনাদের বললো যে এখানে বাংলায় কি প্রতিশ্রুতি দেবে। আরে বিহার, এই উড়িষ্যাতে বিজেপি এসছে, আগে করে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের প্রকল্প। তো ওরা আগে কেন্দ্রীয় সরকার করে দেখাক। আচ্ছা, আমি ছেড়ে দিলাম, আমি লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা, 3,000 টাকা অনেক গল্প ছেড়ে দিলাম। একটা গ্যাস কিনতে লাগে 900 টাকা, 1000 টাকা কত? আচ্ছা, ওটা কি ফ্রি করে দিই, অনেক কম পয়সায় লাগবে। 3,000 টাকাটা অনেক বেশি। আমরা 2,42,00,000 মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে অর্থ দিচ্ছি, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম 2 কোটি পরিবারে গ্যাসের 900-1000 টাকা যে দাম, ওটা বিজেপি ছেড়ে দেখাক। তারপর তো আবার 3,000-এর গল্প করে। দাম বেড়েছে এবং দেখা যাচ্ছে যে ওষুধের দামও কিন্তু বাড়বে। না, বাড়ছে, কারণ এরা তো ভারতবর্ষকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে ভারতবর্ষের মানুষকে শোষণ করাই হচ্ছে এদের কাজ। এরা ওষুধের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার মূল্য দিন দিন কমে যাচ্ছে। তো ভারতবর্ষকে একটা অর্থনৈতিক দিক থেকে দেউলিয়ার জায়গায় নিয়েছে নরেন্দ্র মোদী। 2 লক্ষ কোটি টাকার 200 লক্ষ কোটি টাকার উপরে ঋণ রয়েছে ভারতবর্ষে। অর্থাৎ একজন ভারতবাসীর মাথার উপরে 1,40,000 করে ঋণ শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এবং সেই ঋণের বেশিরভাগটা হচ্ছে এক্সটার্নাল ঋণ, মানে বৈদেশিক, বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছে। তো সেইখানে আস্তে আস্তে ভারতবর্ষকে এরকম একটা করুণ জায়গায় নিয়ে ফেলছে নরেন্দ্র মোদী। ঠিক।